আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আব্দুস সামাদ ব্রাইট হরাইজন্সের বেসিক টু অ্যাডভান্স ইংলিশ কোর্সের দ্বিতীয় ক্লাসে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। চলো আমরা গত ক্লাসে বেসিক যে গ্রামাটিক্যাল ইনফরমেশনগুলো দেখেছিলাম তার দ্বিতীয় ভাগ হিসেবে আজকে আমরা কি জানতে পারবো। তো আমরা শেষ করেছিলাম ভার্স অফ স্পিচ দিয়ে, যেখানে অল্প বিস্তর কিছু বলা হয়েছিল। এখন আমরা দেখতে পাচ্ছি ভার্স অফ স্পিচ ইন ডিটেলস। এটা কেন দরকার? এটা এই জন্যই দরকার, যখন আমি কোনো উক্তি বা কথার মধ্য দিয়ে আমার বক্তব্যকে সুন্দরভাবে উপস্থাপন করতে চাবো, তখন আমাকে প্রত্যেকটা ওয়ার্ডকেই কোথায়, কিভাবে, কেন বসাবো সেটা আগে জানা চাই। আর এজন্যই ভার্স অফ স্পিচটা ইন ডিটেলসে জানা অনেক বেশি জরুরি। তাহলে দেখি আমরা যে ভার্স অফ স্পিচ তো আমরা দেখলাম কি ছিল। নাউন ছিল, প্রোনাউন ছিল, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রেপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। তাহলে এর পরবর্তীতে আমরা যখন একটু বিস্তারিতভাবে জানব, আমরা দেখি পরবর্তী স্লাইডে কি আছে। আমরা এখানে শেষ করেছিলাম যে there are 8 main parts of speech. They are noun, pronoun, verb, adjective, adverb, preposition, conjunction and interjection. এর পরবর্তীতে আমরা দেখি যে আমরা ইন ডিটেলসে, ইন ডেপথে আর কি জানতে পারি। তো আমরা দেখতে পাচ্ছি নাউন এখানে আছে। তো নাউনের ক্ষেত্রে আমরা যেটা দেখি, নাউন হচ্ছে বিশেষ্য। এখন বিশেষ্য বলতে এমন কোনো কিছুকেই বোঝায় যেটা দিয়ে নাম বোঝায়। এখন নাম মানে কি শুধু মানুষের নাম? না, দুনিয়াতে শুধু মানুষের নাম না, সে সাথে বস্তুর নাম, জায়গার নাম, কোনো বিষয়ের নাম, একটা বিশ্বাসের নাম কিংবা কোনো গুণের নামও হতে পারে। তো সেই ধারণা অনুযায়ী আমরা কি দেখতে পাচ্ছি যে নাউনের অনেক ধরনের প্রকারভেদ আছে। মোটামুটি কমনলি আমাদের দেখতে পাচ্ছি প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যান্ড ম্যাটেরিয়াল নাউন। এই চার প্রকারের মধ্যে যে প্রপার যে নাউনটা আমরা দেখতে পাচ্ছি, প্রপার নাউনটা হলো পুরোপুরিভাবে কারো নাম, পুরোপুরিভাবে স্বয়ংসম্পূর্ণ যে নামটা হবে, যেটা ব্যক্তিকে বোঝাবে বা বস্তুকে বোঝাবে কমপ্লিটলি, সেটা হচ্ছে প্রপার নাউন। যেমন ঢাকা, ঢাকা একটা জায়গার নাম, একটা রাজধানীর নাম। সারা একজন মেয়ের নাম। তো সারা দিয়ে শুধুমাত্র সারাকেই বোঝাবে এবং আমরা তার একটা পরিচয় পেয়ে যাব, তাই তো? এর পরবর্তীতে আমরা দেখি যে কি আছে, কমন নাউন। তা কমন মানে বোঝাচ্ছে এমন কোনো কিছু যেটার মধ্যে সাধারণ বৈশিষ্ট্য আছে। সাধারণ বৈশিষ্ট্য যেমন দুনিয়াতে সবাই কি মানুষের মধ্যে প্রকারভেদ করলে নারী হয়, পুরুষ হয়। তা নারীকে যখন আমি কমনলি প্রেজেন্ট করব তখন হয়ে যাবে কমন নাউন। যেমন গার্ল, গার্ল বলতে ফাতেমা, সারা, সানিয়া যে কেউ হতে পারে। তো ওই তাদেরকে কমনলি আমি বলবো কি কমন নাউন। এরপরে আসতেছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন বলতে এমন কিছুকেই বোঝাচ্ছে সেটা হচ্ছে সামগ্রিকভাবে একটা কোনো বড় বিভাগের বা বড় ইউনিটের ছোট একটা অংশ। যেমন টিম, ফ্যামিলি। পুরো দেশটাকে আমরা যদি একটা বড় একটা কিছু ভাবি, বড় একটা ইউনিট ভাবি, তাহলে বড় একটা ইউনিটের ছোট একটা অংশ হচ্ছে ফ্যামিলি। ফ্যামিলি থেকেই পরবর্তীতে সমাজ, রাষ্ট্র তৈরি হচ্ছে, তাই তো? এরপর দেখতেছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট বলতে এমন কিছুকেই বোঝায় যার কোনো আকার নেই, আকারবিহীন যেই নামগুলো, যার আকৃতি নাই এবং আকার নাই কিন্তু অস্তিত্ব আছে, তাদেরকে বলা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন হ্যাপিনেস, সুখ, অনেস্টি, সততা। সততা দেখা যায় না, অনুভব করা যায়। অনেস্টি কি দেখা যায় না, অনুভব করা যায়। সেই সাথে এরপর কি আছে আমরা দেখতেছি যে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন বলতে এমন কিছুকে বোঝাচ্ছে যেটার বস্তুগত অবস্থান আছে। যেমন গোল্ড, ওয়াটার। তাহলে কি ওয়াটার আমরা দেখতেছি একটা এলিমেন্ট হিসেবে আছে এবং গোল্ডকে একটা এলিমেন্ট হিসেবে আছে। ওই এলিমেন্ট হিসেবে থাকা জিনিসগুলোকে বলা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং ব্যাপারগুলো অনেক বেশি ক্লিয়ার হয়েছে। এরপরও আমি দুইটা উদাহরণ দিয়েছি। যেমন রিনা ইজ এ গুড গার্ল। তাহলে এইখানে আমি দেখব রিনা কি একজনের পুরোপুরি নাম, তাহলে এটা একটা প্রপার নাউন। তারপর আমি দেখতেছি গার্ল, তাহলে গার্ল, রিনাও গার্ল, মিনাও গার্ল, টিনাও গার্ল। তো সেটা কি একটা কমন নাউন। এরপরে দেখতেছে অনেস্টি। অনেস্টির আকার আকৃতি নেই, সততাকে দেখা যায় না, অনুভব করা যায়, তাই সেটাকে বলা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন।
এর পরবর্তীতে কি আছে, পলিসি আছে। পলিসি কি, একটা সামগ্রিক পরিকল্পনার ছোট্ট একটা অংশ, যেটাকে বলা হচ্ছে কি কালেকটিভ নাউন। তাহলে আমাদের নাউনের যে 4টা প্রকারভেদ, সেই প্রকারভেদগুলো আমরা বুঝে ফেললাম। এরপরে আমরা দেখি তাহলে কি আছে পরবর্তী স্লাইডে। অবশ্যই প্রোনাউন থাকবে, যেহেতু নাউন নিয়ে আমরা কথা বললাম, প্রোনাউন নিয়েও কি এরকমভাবে বিস্তারিতভাবে আমরা একটু জানি। প্রোনাউন আমরা গত ক্লাসে জেনেছিলাম, প্রো মানে পরিবর্তে আর নাউন মানে নাম। তাহলে নাউনের পরিবর্তে যেই বিষয়টা আমরা উপস্থাপন করি সেটা হচ্ছে প্রোনাউন। তো প্রোনাউনের এরকম প্রকারভেদ আছে, আমরা দেখতেছি 6 ধরনের প্রকারভেদ এখানে দেওয়া। কি কি? সেটা হচ্ছে পার্সোনাল, পজিটিভ, রিফ্লেক্সিভ, ডেমনস্ট্রেটিভ, রিলেটিভ অ্যান্ড ইনডেফিনিট। তাহলে পার্সোনাল বলতে ব্যক্তিগত, পার্সনকে ব্যক্তিকে বোঝায়। তো পার্সোনাল মানে ব্যক্তিগত, আমার সম্পর্কিত যেই আমি নাউনের পরিবর্তে ব্যবহার করব সেটা হচ্ছে কি পার্সোনাল। যেমন আই মাইসেলফ মোহাম্মদ আব্দুস সামাদ, তাহলে আইটা কি মোহাম্মদ আব্দুস সামাদকে রিপ্রেজেন্ট করবে। তাহলে এখানে আইটা হচ্ছে পার্সোনাল। যেমন তুমি, তোমার একটা নাম আছে, ধরো তুমি জারিফ, তো জারিফকে আমি ইউ হিসেবে প্রেজেন্ট করতেছি, তাহলে ইউটা একটা কি পার্সোনাল। জারিফ ছেলে, তার পরিবর্তে আমি হি ব্যবহার করতে পারি। জারিফের পরিবার আছে, পরিবারের পরিবর্তে আমি দে ব্যবহার করতে পারি, তাহলে সেটা কি হচ্ছে পার্সোনাল প্রোনাউন, তাই তো। এরপর কি আছে পজিটিভ। পজিটিভ হচ্ছে অধিকারমূলক, যে আমার মালিকানাধীন যে বিষয়গুলো আছে সেটাকে বলা হয় পজিটিভ। যেমন আমি যদি উদাহরণ লিখি যে দিস ইজ মাইন, এইটা আমার, এইটাকে যখন আমি আমার সাথে সম্পর্কিত করব তখন সেটা হচ্ছে কি পজিটিভ। এর পরবর্তীতে আমরা দেখি কি আছে, হইল রিফ্লেক্সিভ। রিফ্লেক্সিভ মানে হলো এখানে নিজেকে নিয়োজিত করা। যেমন মাই সেলফ, আমি নিজে, ইয়োর সেলফ, তুমি নিজে। যেমন আমি একটু আগেই সংজ্ঞা দিলাম যে আই মাই সেলফ মোহাম্মদ আব্দুস সামাদ ঠিক আছে। আই মাইসেলফ মোহাম্মদ আব্দুল সামাদ, এখানে আইটা হচ্ছে পার্সোনাল, মাইসেলফটা কি আমি নিজেকে আত্মবাচক একটা পরিচয় দিচ্ছি, সেজন্য এটা কি হচ্ছে তোমার রিফ্লেক্সিভ প্রোনাউন। এরপর আমরা দেখতেছি কি আছে ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ মানে হলো সুনির্দিষ্টকরণ, বোঝানো। যেমন দিস, দ্যাট, কাছের জিনিসগুলো আমরা দিস বলবো, দিস ইজ এ ক্যাট, এটা একটা বেড়াল, দ্যাট ইজ এ ডগ, ওইটা একটা কুকুর। রিলেটিভ, রিলেটিভ বলতে ইন রিলেশন বোঝায়, ইন রিলেশন বলতে সম্পর্কিত কোনো কিছু বোঝায়। যেমন হু, হুইচ, তো হু দিয়ে কে বোঝাবে, হুইচ মানে কোনটি বোঝাবে। তাহলে যখন আমি প্রেজেন্ট করব এইভাবে আই নো এ ম্যান হু ইজ এ টিচার, তাহলে আমি একজন পুরুষকে চিনি যে হচ্ছে একজন শিক্ষক। তাহলে এই যে শিক্ষকের সাথে আমি যে হু একটা রিলেটিভ প্রোনাউন ব্যবহার করে সম্পর্কিত করছি সেটাকে বলা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এর পরবর্তীতে দেখি আমরা কি আছে যে ইনডেফিনিট। ইনডেফিনিট মানে হলো অনির্দিষ্ট, ডেফিনিট মানে সুনির্দিষ্ট, আর ইনডেফিনিট হচ্ছে অনির্দিষ্ট। তাহলে অনির্দিষ্ট বলতে যে কাউকে বোঝাবে, যেমন এখানে সামওয়ান বোঝাচ্ছে, এনিবডি বোঝাচ্ছে। সামওয়ান যে কেউ হতে পারে, এনিবডি যে কেউ হতে পারে, তাদের মধ্যে কি সুনির্দিষ্টকরণ করার সুযোগ নেই। তাহলে আমরা দেখতেছি মোটামুটি প্রোনাউন এই কয়েক প্রকার। এরপরে আমরা দেখতেছি এখানে এক্সাম্পল আমি দুইটা দিয়েছি, সেই দুইটা হচ্ছে শি ইজ মাই ফ্রেন্ড। তাহলে শিটা কি হচ্ছে একজন নারীর পরিবর্তে আমি শি লিখছি, তাহলে সেটা কি তোমার এরকমভাবে পার্সোনাল প্রোনাউন। মাই ফ্রেন্ড, মাই দিয়ে আমি কি নিজেকে আত্মস্থ করতেছি, তাহলে কি এটা একটা পজিটিভ প্রোনাউন। তারপর দিস ইজ মাইন, এই দিসটাকে এরকমভাবে আমি সুনির্দিষ্ট করতেছি, সেটা কি ডেমনস্ট্রেটিভ। তাহলে এইভাবে যখন আমি প্র্যাকটিসগুলো করব তখন আমার জন্য ক্ল্যারিফাই হবে এবং বিষয়গুলো আমার জন্য সহজ হবে।
পরবর্তী আমরা স্লাইডে দেখি কি আছে। পরবর্তী স্লাইডে আমরা পাচ্ছি অবভিয়াসলি দ্য হার্ট অফ দ্য সেন্টেন্স, মানে বাক্যের হৃদয় বলা হয় যাকে, সেটা হচ্ছে ভার্ব। তাহলে ভার্বের ক্ষেত্রে আমরা জানি এ ভার্ব এক্সপ্রেসেস অ্যাকশন অর স্টেট অফ বিইং, একটা কাজ করাকে বোঝায় বা কোনো অবস্থায় আমরা অবস্থান করতেছি সেটাকে বোঝায়। সেই ক্ষেত্রে আমরা টাইপস দেখি কি কি আছে। মেইন ভার্ব আছে, অক্সিলিয়ারি ভার্ব আছে, ট্রানজিটিভ অবলিক ইনট্রানজিটিভ অ্যান্ড রেগুলার অর ইররেগুলার। তো মেইন ভার্বের ক্ষেত্রে তো আমরা জানি মেইন ভার্ব কি করে, মূল কাজটা করে দেয়। যেমন কি আই রান এ রেস, আমি কি একটা দৌড় প্রতিযোগিতা করেছি। তাহলে এখানে রানটা মেইন ভার্ব, সাবজেক্ট ভার্ব অবজেক্ট হিসেবে কাজ করতেছে। এরপরে দেখতেছি যে কি অক্সিলিয়ারি ভার্ব, যখন মেইন ভার্ব আরেকটা ভার্বের সহযোগিতা নিয়ে কাজ করবে তখন সেটা হচ্ছে কি অক্সিলিয়ারি ভার্ব। যেমন আই ক্যান ডান্স, আমি কি এরকমভাবে নাচতে পারি, অথবা আই ক্যান সিং, আমি কি গাইতে পারি। তাহলে এখানে এই যে ক্যানটা মেইন ভার্বের আগে বসে মেইন ভার্বকে সহযোগিতা করতেছে সাবজেক্টকে বোঝার ক্ষেত্রে। তাহলে এখানে কি মেইন ভার্ব ক্যানটা হচ্ছে একটা অক্সিলিয়ারি ভার্ব। এরপরে আমরা দেখতেছি কি আছে, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, রেগুলার অ্যান্ড ইররেগুলার। এটা আরও ইলাবোরেটলি আমি অন্য ক্লাসে প্রেজেন্ট করব, যেহেতু আমাদের যতটুকু জানা দরকার এখানেই আছে, ততটুকুর মধ্যে আমরা থাকি। এক্সাম্পলস দেখি কি আছে। যেমন হি রানস ফার্স্ট, তাহলে এই রানটা এখানে মেইন ভার্ব, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। আর দে আর প্লেয়িং ফুটবল, মেইন ভার্বের আগে সহযোগিতাকারী ভার্ব হিসেবে কি আর এখানে এসেছে, তাহলে আরটা হচ্ছে কি অক্সিলিয়ারি ভার্ব। এরপরে আমরা চলে যাই কি আছে, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের ব্যাপারে আমরা বলছিলাম কারো দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ যদি প্রকাশ করা হয় যেটার মধ্য দিয়ে, যে পার্টস অফ স্পিচের মধ্য দিয়ে, সেটাকে বলা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভের ক্ষেত্রেও এরকম প্রকারভেদ আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে 5 প্রকারের অ্যাডজেক্টিভ নিয়ে আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। তারা হচ্ছে ডেসক্রিপটিভ, কোয়ান্টিটেটিভ, ডেমনস্ট্রেটিভ, ইন্টারোগেটিভ, পজিটিভ। তাহলে ডেসক্রিপটিভ হচ্ছে বর্ণনামূলক, কোনো কিছু বর্ণনা করতে গিয়ে যে আমি কারো ব্যাপারে কোনো তথ্য দিচ্ছি সেটা হচ্ছে ডেসক্রিপটিভ। যেমন হ্যাপি টল, যেমন হি ইজ এ হ্যাপি গাই, সে কি একজন সুখী লোক। তাহলে এই হ্যাপিটা তার একটা কি, তার সম্পর্কে বর্ণনা দিচ্ছে, তাহলে অবভিয়াসলি এটা একটা ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ। কোয়ান্টিটেটিভ, সংখ্যাবাচক যেই তোমার তথ্যটা উপস্থাপন করা হয় সেটাকে, যেমন দেয়ার ইজ ফিউ গ্রেন, এখানে কি অল্প একটু শস্য আছে। তাহলে এই ফিউটা কি সংখ্যাটা প্রকাশ করতেছে সামান্য পরিমাণে, তাহলে এটা কি তোমার একেবারেই কোয়ান্টিটেটিভ। এরপর ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভও হয়। ডেমনস্ট্রেটিভ আমরা দেখলাম একটু আগে, প্রোনাউনও হয়, দিস দ্যাট। দিস এবং দ্যাটও কি অনেক সময় অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। যেমন দিস ইজ মাই বুক, দিস বুক ইজ মাইন, দিস বুক ইজ মাইন, আমরা এটা লিখতে পারি। আর আমরা একটু আগে উদাহরণ দিয়েছিলাম দিস ইজ মাই বুক। তাহলে এই দিসটা হলো কি তোমার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, আর এইখানে দিসটা হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ। পার্থক্যটা একটু বুঝতে হবে। এরপরে আমরা দেখি কি বলছে, ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ বলতে প্রশ্ন করা হয় এমন কিছু পার্টস অফ স্পিচ যা কি অ্যাডজেক্টিভ হিসেবে বসে। হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, তুমি কোন বইটি চাও। তাহলে এখানে এই হুইচটা বুকটাকে মডিফাই করতেছে, এই জন্য এই হুইচটাকে এখানে অ্যাডজেক্টিভ। এরপরে চলে যাই, আমরা দেখি কি আছে, পজিটিভ, মাই এবং ইয়োর। যেমন দিস ইজ
মাই কার, এটা আমার গাড়ি। এই আমি দিয়ে কি কারটাকে আমি মডিফাই করতেছি, গাড়িটা কার, আমার। তাহলে তখন কি এটা হয়ে যাবে পজিটিভ অ্যাডজেক্টিভ। তাহলে আমি এখানে দুইটা উদাহরণ দিয়েছি, শি ইজ এ স্মার্ট গার্ল। তাহলে স্মার্ট গার্লটাকে মডিফাই করতেছে, তাহলে স্মার্টটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। কেমন অ্যাডজেক্টিভ? ডেসক্রিপটিভ, কারণ তাকে বর্ণনা দিচ্ছে যে কেমন ধরনের মেয়ে, বুদ্ধিমতী মেয়ে। এরপর আই হ্যাভ 5 বুকস, কেমন বই, কতটা বই আছে, 5টা বই আছে। তো 5টা বই কি এখানে আমার দেখা যাচ্ছে কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ, কারণ সংখ্যাসূচক বিশেষণকে বোঝাচ্ছে। এরপরে আমরা চলে যাই, মোটামুটি আমাদের এখানে কমপ্লিট হয়ে গেছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব অ্যাডভান্স অফ ভার্ব, ভার্বের কাজটাকে আগেই বলে দিবে যে কিভাবে করবে। তো আমরা দেখতেছি এখানে অ্যাডভার্বের ক্ষেত্রে ম্যানার, টাইম, প্লেস, ফ্রিকোয়েন্সি অ্যান্ড ডিগ্রি, এই 5টা ক্রাইটেরিয়াকে মাথায় রেখে অ্যাডভার্বকে পুরোপুরিভাবে জানা যায়। তাহলে আমরা এখানে দেখতেছি ম্যানার আছে, কোন ধরনের কাজটা করে, মানে এই কাজটা কিভাবে করে, কোন রকমে করে। যেমন কি কুইকলি, স্লোলি, গিভ মি দ্য অ্যান্সার কুইকলি, আমাকে উত্তরটা দ্রুত দাও। তাহলে এই কুইকলিটা এখানে কি হচ্ছে, ভার্বটাকে মডিফাই করতেছে এবং সেটা কি একটা অ্যাডভার্ব, এবং সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। আমি যদি ক্রাইটেরিয়া অনুযায়ী ভাগ করতে পারি এবং সেটা আইডেন্টিফাই করতে পারি, তাহলে আমার জন্য সেটা হবে কি অনেক বেশি সহজ এবং সুন্দর। তখন আমি আমার প্রয়োজন সাপেক্ষে আমরা অ্যাডভার্ব অ্যাড করে নিতে পারবো। সেটা অ্যাডভার্ব অফ ম্যানার হতে পারে, টাইম হতে পারে, প্লেস হতে পারে, এবং ফ্রিকোয়েন্সি আর ডিগ্রিও হতে পারে। এরপর আমরা দেখছি টাইম, নাও, it is 12 PM now, এখন 12টা বাজে। তাহলে এই 12টা বাজাটাই কি এখানে, নাওটা এখানে অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। এরপর আমরা দেখতেছি প্লেস, হিয়ার, হিয়ার লিভস মিস্টার আদনান। তাহলে এই হিয়ারটা কি এখানে একটা জায়গা বোঝাচ্ছে, লিভসটাকে মডিফাই করতেছে। তাহলে হিয়ারটা হচ্ছে এখানে কি অ্যাডভার্ব অফ প্লেস। এরপর আমরা দেখি কি আছে, যে ফ্রিকোয়েন্সি ওফেন, রেয়ারলি। তাহলে ওফেনটা কি বলতেছে, কদাচিৎ বোঝায়। হি কামস হিয়ার ওফেন, সে প্রায় এখানে আসে। তাহলে সে কখন আসে, কেমন আসে, সে ফ্রিকোয়েন্সিটা বোঝাচ্ছে কি মাত্রায় আসতেছে। তাহলে ওফেনটা এখানে কি হচ্ছে অ্যাডভার্ব। ডিগ্রি, মাত্রা বোঝাবে, যেমন he is a very good boy, তাহলে সে কি খুবই ভালো বালক। তাহলে ভেরিটা কি গুডটাকে মডিফাই করতেছে, কেমন ভালো, খুব ভালো। এই গেল আমাদের অ্যাডভার্ব এর মোটামুটি আলোচনা। আমরা দুইটা উদাহরণ এখানে নিয়ে এসেছি, যেমন হি স্পিক্স ফ্লুয়েন্টলি, সে ফ্লুয়েন্টলি কথা বলে বা না বেঁধে কথা বলে। তাহলে এখানে ফ্লুয়েন্টলিটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। আর শি কেম ইয়েস্টারডে, সে কখন এসেছিল, গতকাল এসেছিল। এই গতকালটা কি অ্যাডভার্ব অফ টাইমকে বোঝাচ্ছে। এরপরে আমরা দেখি কি আছে, পরের স্লাইডে আছে প্রেপোজিশন। প্রেপোজিশনের ক্ষেত্রে প্রকারভেদগুলো ইন ডিটেলসেই আমরা জানবো। এখানে যে যে ব্যাপারগুলো দেওয়া আছে সেগুলো মূলত মূল যে প্রিপোজিশনগুলো বারবার ফিরে আসে সেই প্রিপোজিশনগুলো নিয়ে এখানে কথা, যেমন ইন, অন, অ্যাট, ওভার, আন্ডার, বিসাইড, উইথ, বাই, ফর, অ্যাবাউট। এই কয়েকটা প্রিপোজিশন ইন ডিটেলসে যদি আমি জেনে রাখি, তাহলে আমার জন্য খুব সুবিধা হবে পার্টস অফ স্পিচ অ্যানালাইসিস করার ক্ষেত্রে এবং ইউটিলাইজেশন করার ক্ষেত্রে। যেমন দ্য বুক ইজ অন দ্য টেবল, তো অনটা এখানে প্রিপোজিশন। শি কেম উইথ হার ফ্রেন্ড, এই উইথটা এখানে প্রিপোজিশন। এরপরে দেখি কনজাংশন। কনজাংশনের ক্ষেত্রে আমরা জানি কনজাংশন কি অ্যাড করে আর মাইনাস করে। তাহলে এক্ষেত্রে আমরা দেখতেছি কোঅর্ডিনেটিং, সাবঅর্ডিনেটিং, কোরিলেটিভ কনজাংশন। তাহলে কোঅর্ডিনেটিং মানে কি সমন্বয় করবে, যুক্ত করবে বা বিযুক্ত করবে, যেমন অ্যান্ড, বাট, অর। হি অ্যান্ড হিজ ব্রাদার আর গোয়িং দেয়ার, তাহলে যুক্ত করছে।
এরপর দেখি কি আছে, তাহলে প্লুরাল হয়ে যাচ্ছে সাবজেক্ট। এরপর কি আছে, সাবঅর্ডিনেটিং। সাবঅর্ডিনেটিং মানে কারো আন্ডারে গিয়ে কাজ করবে। আই গো দেয়ার বিকজ, আমি সেখানে গিয়েছি কারণ, সেই কারণটা উল্লেখ করাটাই কি এখানে সাবঅর্ডিনেটিং কনজাংশন। বিকজ আই ফিল এক্সাইটেড, আমি কি এরকম উত্তেজিত বোধ করছিলাম, তাই কি আমি সেখানে গিয়েছিলাম। এরপরে দেখি কি আছে, আছে হইল কোরিলেটিভ। দুইটা বিষয়কে যখন রিলেট করব, দুইটা বস্তুকে বা দুইটা নাউনকে, তখন আমি কি কোরিলেটিভ কনজাংশন অ্যাড করব। ইদার ইব্রাহিম or Naim does the work, হয় ইব্রাহিম নয় কি নাইম এই কাজটা করেছে। তাহলে এই হিসেবে কি আমরা দেখতে পাচ্ছি দুইজনকে যখন যুক্ত করা হবে, দুইজনের যে কোনো একজন, তখন কি আমরা কোরিলেটিভ কনজাংশন ইউজ করব। তাহলে এখানে আমরা দেখতেছি দুইটা উদাহরণ আছে, যেমন কি আই লাইক টি অ্যান্ড কফি, অ্যান্ড দিয়ে যুক্ত করছি হি ফেল্ড বিকজ হি ওয়াজ কেয়ারলেস, বিকজটা সাবঅর্ডিনেটিং কনজাংশন। ইন্টারজেকশনের ক্ষেত্রে কিছু স্পেসিফিক ওয়ার্ড আছে যারা আমাদের এক্সপ্রেশনগুলো ক্লিয়ার আউট করে, যেমন ও অ্যালাস, ওয়াও, হুররা, আউচ। তাহলে আমরা যখন কোনো কিছু নিয়ে ভাবছি তখন ও ঠিক আছে, অ্যালাস হাই হাই কি হলো, ওয়াও বিস্ময় সূচক আমরা প্রকাশ করলাম, হুররা হেই, এবং আউচ যখন ব্যথা পাচ্ছি তখন কি আমরা এই এক্সপ্রেশনগুলো দিয়ে আমাদের মনোভাব প্রকাশ করছি। যেমন এখানে কি আছে, ওয়াও হোয়াট এ বিউটিফুল সিন, হেই বা বিস্ময় প্রকাশ করে বলতেছে আরে এত সুন্দর দৃশ্য, অ্যালাস হি ইজ নো মোর, হায় সে কি আর নেই, তার মানে মারা গিয়েছে। তো দুঃখ প্রকাশ করতে আমি অ্যালাসটা এখানে ব্যবহার করছি। এরপরে চলে যাই, দেখি কি আছে, সামারি টেবল। এতক্ষণ পর্যন্ত যে আমরা পার্টস অফ স্পিচগুলো পরপর বিস্তারিতভাবে জেনে আসলাম, সেগুলোর জিস্ট বা সামারিকে আমরা এখানে দেখছি। যেমন নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তাহলে নাউন হচ্ছে নেমিং ওয়ার্ড, বুক, ঢাকা। প্রোনাউন হচ্ছে রিপ্লেসেস নাউন, নাউনকে রিপ্লেস করে বা তার পরিবর্তে বসে, যেমন হি, শি, ইট। এরপর কি আছে, আছে হলো ভার্ব, অ্যাকশন আর স্টেট, যেমন ইট, ইজ, রান। এরপর অ্যাডজেক্টিভ আছে, ডেসক্রাইব নাউন, নাউনকে বর্ণনা করে, যেমন বিগ, রেড। অ্যাডভার্ব, ডেসক্রাইবস ভার্ব অবলিক অ্যাডজেক্টিভ, যেমন স্লোলি, ভেরি। প্রিপজিশন, shows relation between the nouns, in, on, under. Conjunction, joins words oblique clauses, and, but, if. And interjection shows emotion, oh, wow. এরপরে আমরা আবার চলে আসি, আমরা দেখেছিলাম গত ক্লাসে ভোকাবুলারির ক্ষেত্রে আমরা কিছু স্ট্রাকচার বেসড পড়া পড়ছিলাম, দেখছিলাম, শুনছিলাম, যেমন কি ভার্ব, নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এবং তার বাংলা অর্থ দেওয়া আছে, কারণ প্রত্যেকটা ফরমেশনের ক্ষেত্রে কি এক একটা বাংলা অর্থ দাঁড়িয়ে যায়। যেমন আমরা দেখছি এখানে বিউটি আছে, এটাকে আমরা যখন ভার্ব করব তখন বিউটিফাই হবে, অ্যাডজেক্টিভ বিউটিফুল, অ্যাডভার্ব বিউটিফুলি। তাহলে নর্মালি আমরা দেখছি প্লাস এলওয়াই, নাউন প্লাস এলওয়াই দিলে আমরা কি পাচ্ছি, অ্যাডভার্ব পাচ্ছি। যেমন এই যে কেয়ার, সাকসেস, ডেঞ্জারাস, হোপ, অ্যাংরি, হেল্প, জয়, ফিয়ার, সবগুলোর সাথে আমি শেষে এলওয়াই যুক্ত করলে কি পেয়ে যাচ্ছি, অ্যাডভার্ব পেয়ে যাচ্ছি। আর নর্মালি আমরা নাউনটাকে ভার্বে কনভার্ট করতে পারছি, ভার্বটাকে অ্যাডজেক্টিভ। এইভাবে আমরা যদি ওয়ার্ডগুলো পরপর শিখে যাই তাহলে সুন্দর গুছানো একটা ভোকাবুলারি
বেজ আমাদের দাঁড়িয়ে যাবে এবং সেই বেজ অনুযায়ী কি আমরা আমাদের ফাউন্ডেশনটা অনেক মজবুত করতে পারবো। তাহলে আজকে এই পর্যন্তই, ইনশাআল্লাহ দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ভালো থেকো তোমরা, আল্লাহ হাফেজ।